ওকে তুই ডাকবি না কখনো। আবার ঢং করে এলোকেশি ডাকা হচ্ছে। আজ তোর খবর আছে। এই বলে কৃতিক সায়রের গলাটা গায়ের জোরে চেপে ধরে। সায়র কোনো মতে শ্বাস টেনে অস্পষ্ট আওয়াজে অর্ণবকে ডেকে বলে, ভাই থামা এটাকে, বিয়ের আগেই আমার হবু বউটা বিধবা হয়ে যাবে তো। অ্যালিসা ওদের ঝামেলায় মাঝখানে আকস্মাৎ চেঁচিয়ে উঠল। বেশ চড়া গলায় বলল, থামবি তোরা, অসহ্য লাগছে আমার। অর্ণব শায়রকে রেখে অ্যালিসার দিকে এগিয়ে গিয়ে ওর মাথায় আলতো হাত ছুঁয়ে বলল। অ্যালিসা জবাব দিল না। এক ঝটকায় অর্ণবের হাতটা ছাড়ে মেরে সরিয়ে বড় বড় পা ফেলে চলে গেল ছাদ থেকে। গোধূলি শেষে সন্ধ্যা তিমিরে মুড়িয়ে গিয়েছে চারিপাশ। আজ বোধহয় অমাবস্যা, তাই সন্ধ্যাক্ষণে রাতের মতো নিকোষ কালো আধার নেমেছে ধরণী জুড়ে। তবেই সেই আধারের এক চিলেতে নিকোষ কালো অবশিষ্ট নেই কৃতিক কুঞ্জে। কি করেই বা থাকবে? পুরো বাড়িটা ফেরি লাইট আর ল্যান্ডটার্নের আলোয় ঝিকিমিকি করছে। সন্ধ্যা হতেই যেন পুরো মহল্লা জ্বলে উঠেছে কৃতিক কুঞ্জের চকচকে আলোয়। অদূর সদরঘাট থেকেও সেই আলোর ছটা পাখির চোখে দেখা যাচ্ছে। মানুষ ঘুরে ঘুরে দেখছে আর ভাবছে কি হচ্ছে ওখানে, এত আলোই বা কেন? আজমেরি শেখ কোনো রূপ ক্রুটি রাখতে চান না মেয়ের বিয়েতে। ওই জন্যই হয়তো এত আয়োজন। ধুমধামের কোনো শেষ নেই। সন্ধ্যের পরপরই গেট ছাড়িয়ে ভেতরে প্রবেশ করেছে নামি দামি গাড়ির বহর। এরা কেউ কেউ জেকে গ্রুপের ভিআইপি ক্লায়েন্ট, নয়তো জামশেদ জায়ানের রাজনৈতিক সূত্রে পূর্ব পরিচিতরা, যাদের আপাতত আজমেরি শেখ আর কৃতিক দুজনে মিলে আমন্ত্রণ জানাচ্ছে। যদিও বা দুজন কেউ কারোর সঙ্গে কথা বলে না, কিন্তু এই মুহূর্তে ক্লায়েন্টদের সামনে সবকিছু স্বাভাবিকভাবেই সামলাচ্ছে তারা। ইটস কল্ড প্রফেশনাল রিলেশন, যেটা কৃতিক আর আজমেরি শেখ দুজনেই বেশ ভালো মতো রপ্ত করতে পারে। প্রত্যয় অনু স্টেজে বসে আছে। ওদেরকে মেহমানরা টুকটাক উপহার সামগ্রী দিয়ে যাচ্ছে। এখনও গায়ে হলুদ পর্ব শুরু হয়নি। গেস্টরা সবাই সফট ড্রিঙ্কস পান করছে। কৃতিক অনেক বছর পর দেশে ফেরার দরুন অনেকে এগিয়ে এসে ওর সাথে কুশল বিনিময় করে যাচ্ছে। অ্যালিসা মাত্রই অন্দরমহল থেকে বেরিয়েছে। ওর পরনে ল্যাভেন্ডার কালারের লেহেঙ্গা। গায়ে হলুদের প্রোগ্রাম হলেও আলাদা কোনো ডেসকর্ট ছিল না বলে যে যার মতো জামাকাপড় পরে নিয়েছে ওরা। তবে অর্ণব অ্যালিসার সাথে মিলিয়েই ল্যাভেন্ডার কালারের পাঞ্জাবি চড়িয়েছে গায়ে। শায়রের আপাতত দেখা মিলছে না। কৃতিক মেরুন ভেলভেট প্রিন্স কোট পরেছে, সেই সাথে ব্ল্যাক স্কিনি ডেনিম। ঘাড় ছুঁই ছুঁই লম্বা চুলগুলো আজ বেশ অনেকটা ছোট করা হয়েছে। অ্যালিসাকে বেরোতে দেখে অর্ণব ওর হাত টেনে আহত সুরে বলল, কথা বলছিস না কেন অ্যালি, কি হয়েছে? অ্যালিসা কঠোর গলায় বলল, হাত ছাড় অর্ণব, ভাল লাগছে না। না ছাড়বো না। ওদের এই বাক বিতণ্ডাতার মাঝে একদম হুট করে স্টেজে এন্ট্রি নিল দুজন ব্রাইডমেড। প্রথমে লাল নীল চোখ ধাঁধানো লাইট, অতঃপর হঠাৎ করেই বেজে ওঠে সবার প্রিয় গান। অ্যালিসা অর্ণব তৎক্ষণাৎ নিজেদের তর্ক বিতর্কের ইতি টেনে অবাক চোখে স্টেজে তাকালো। শায়র মাত্রই কিছু মিষ্টি আর দধি নিয়ে এক সাইডের টেবিলে বসেছিল। ও সিদ্ধান্ত নিয়েই নিয়েছে এই বিয়েতে ও ডায়েট ফাইট সব ভুলে যাবে, সব খাবে। তারপর আমেরিকা ফিরে যা হবে দেখা যাবে। যেই ভাবা সেই একই কাজ। এক চামচ দধি মুখেও নিয়েছিল কেবল, কিন্তু সেই দধি গলা দিয়ে নামার আগে ওর চোখ আটকে গেল স্টেজে। দেখলো ফেরি টেল থেকে নেমে আসা দুটো জলজ্যান্ত পরী স্টেজে হিন্দি গানের সাথে কোমর দোলাচ্ছে। তাদের হাসির ফোয়ারা যেন চারিদিকে মুক্ত দানার ন্যায় ছড়ে পড়ছে। সেদিকে তাকিয়ে কয়েকবার পলক ফেলে অস্ফুটে শায়র বলল, এটা কি আসলে আমার রাগিনীটা নাকি? হায় আল্লাহ, এত সুন্দর কেন লাগছে? নজর লেগে যাবে তো সবার। পচা মেয়েটাকে কে বলেছে এভাবে নাচতে? আমার তো হার্টবিট ফিল করছে। ও গড! কৃতিক তখনও ক্লায়েন্টদের সাথে কুশল বিনিময়ে ব্যস্ত। একজনের পর একজন আসছেই, চারিদিকে তাকানোর ফুরসত নেই ওর। নেই স্টেজের দিকেও মন। কিন্তু হঠাৎ করে ওর কেন যেন মনে হলো স্টেজে এই মুহূর্তে যে মেয়েটা গানের তালে পা দোলাচ্ছে, সুন্দর সুন্দর ভঙ্গিমাতে হেলে দুলে নাচ করছে, সেই মেয়েটাকে ও চেনে। কেন যেন উষ্ণ হৃদয়টা বলছে,
একবার ফিরে তাকা কৃতিক, শুধু একবার, অ্যান্ড দেন ইউ উইল বি স্পিচলেস। কৃতিক তাকালো, হুট করে নয়, আস্তে আস্তে সময় নিয়ে নজর ঘোরালো। আর তারপর ওর হৃদয়টা ওখানেই থমকে গেল। ওরকে এতটা হাসি খুশি বোধ হয় এই জীবনে দেখেনি কৃতিক। তার ওপর এমন মাতাল করা নাচ, ওরও এত সুন্দর নাচও করতে পারে। কৃতিক হা করিয়ে তাকিয়ে আছে স্টেজের নৃত্যরত ওই অষ্টাদশীর দিকে। পরনে অফ হোয়াইট লেহেঙ্গা, হাঁটুর সমান লম্বা চুলগুলো পুরোপুরি বাঁধন হারা তার। গলায় কানে সিঁথিতে সাদা পাথরের ছোট ছোট জুয়েলারিতে ওরুকে দেখে চোখ জ্বলে যাচ্ছে কৃতিকের। এই মেয়েটা ওর হৃদয় হরণী। সে ছোট্টবেলা থেকে নিজের মায়া বলে কৃতিককে বশ করে রেখেছে। আজকে মনে হচ্ছে ওরুকে নতুন করে আবিষ্কার করলো কৃতিক। যে ওরু নিজেকে মেলে ধরতে জানে, খিলখিলিয়ে হাসতে জানে, বুক ভরে শ্বাস নিতে জানে, কিন্তু কৃতিক তো শ্বাস নিতে পারছে না। ওর তো দম বন্ধ হয়ে আসছে। এই ওরুকে দেখে ওর মোটেই স্বস্তি লাগছে না, কেমন হাঁসফাঁস লাগছে। বুকের ভেতরটা সূক্ষ্ম ব্যথায় চিনচিন করছে। বারবার মনে হচ্ছে আমার বউটা এত সুন্দর কেন, এত কেন নিখুঁত। উপরওয়ালাকে একটুখানি খুঁত রাখতে পারতো না কৃতিককে একটুখানি স্বস্তি দেওয়ার জন্য? এখন যে কৃতিকের মাতাল মাতাল লাগছে, খুব ইচ্ছে করছে নৃত্যরত অরুর পাশে দাঁড়িয়ে সবাইকে অ্যানাউন্সমেন্ট করে বলতে, দেখো সবাই, এই মিষ্টি মেয়েটা আমার বউ, আমার হার্টবিট, আমার সব কিছু, শুধু আমার। ওর নেশায় আমি আসক্ত, সঙ্গীন প্রণয়াসক্ত। কিন্তু কৃতিক তো সেসব বলতে পারে না, কারণ হৃদয়ের কথা মুখ ফুটে বলে বেড়ানো ওর ধাঁচে নেই। তাই ওর নাচ শেষ হতেই ওকে টেনে টুনে মহলের মধ্যে নিয়ে গেল কৃতিক। করিডোরের এক প্রান্তে দাঁড়িয়ে ওরু একটু ভয়ার্ত গলায় শোধালো, কি হয়েছে, এভাবে টানছেন কেন? কৃতিক ওরুর দিকে এগিয়ে আসতে আসতে হাসকি টোনে বলল, কি করেছি সেটা? আমি তো ঠিক নেই অরু, আই এম নট ওকে। ওরু কৃতিকের কপালে হাত ছুঁয়ে উদ্বিগ্ন কণ্ঠে বলে ওঠে, কেন, কি হয়েছে? সেদিন বৃষ্টিতে ভিজলেন বলে জ্বর আসেনি তো আবার? দেখি। কৃতিক ওরুর হাত সরিয়ে দিয়ে নিজের এক হাত ওরুর আঁচলের ফাঁক গলিয়ে ওর মেথিন ওদরে ছোঁয়ালো। কৃতিকের শক্ত হাতের স্পর্শে তৎক্ষণাৎ কেঁপে উঠল ওরু, কম্পিত কণ্ঠে বলল, কি করছেন? আঁচলটা এলোমেলো হয়ে যাবে তো। হলে হোক, তুই যে আমাকে এলোমেলো করে দিয়েছিস তার কি হবে? এভাবে কেন নাচতে গেলি অরু? আমার যে এখন বুকে ব্যথা করছে খুব, মনে হচ্ছে মরে যাব। তোকে একান্তে কাছে পেতে ইচ্ছে করছে, কিন্তু সেটা এই মুহূর্তে সম্ভব না, কারণ বাইরে সবাই আমার সাথে মিট করার জন্য ওয়েট করে বসে আছে। তাহলে এখন কি করবো আমি? তোর প্রতি এত কেন আসক্তি আমার? কেন এত সুন্দর তুই বল না? তোর কাছে না পেয়ে আমি যদি বুকের ব্যথায় মরে যাই, তখন সব দোষ তোর। কৃতিক উদ্ভ্রান্তের একের পর এক বুলি আওড়ে যাচ্ছিল। ওর চোখে মুখে ভীষণ কাতরতা, ভীষণ অসহায়ত্ব। কিন্তু এই পর্যায়ে এসে ওর মুখটা হাত দিয়ে আলতো করে চেপে ধরল অরু। অতঃপর কৃতিকের চোখে চোখ রেখে না সূচক মাথা নাড়ালো। কৃতিকের একটা হাত তখনও পেছনে লোকানো। অরু চুপচাপ দাঁড়িয়ে আছে দেখে কৃতিক এবার বিনা দ্বিধায় হাঁটু ভেঙে বসে পড়ল ওর সামনে। আলতো হাতে শাড়ির আঁচলটা সরিয়ে নির্লিপ্তে ঠোঁট ছোঁয়ালো অরুর তুলতুলে কোমল উদরে। এরপর অন্য হাতটা সামনে বাড়িয়ে কাঁচা হলুদের রঙে রাঙিয়ে দিল অরুর সমগ্র উদর। কৃতিকের এক একটা কাজে প্রত্যেকবারই বিস্ময়ে হতবিহ্বল হয়ে পড়ে অরু। এবারও তার বিপরীত নয়, তবে এই মুহূর্তে বিস্ময়ের চেয়েও লজ্জায় চুপসে গিয়েছে ও। কৃতিক কি করলো এটা? কারো চোখে পড়লে নিশ্চয়ই অরুকে পাগল ভাববে। তারা তো জানে না যে অরুর একটা পাগল স্বামী আছে। অরুর আপন মনে হিবিজিবি ভাবছে। কৃতিকের ঘোর কাটেনি তখনও। ও উঠে দাঁড়িয়ে অরুকে এক ঝটকায় পেছনে ঘুরিয়ে অরুর লম্বা চুলগুলো এক পাশে সরিয়ে দেয় এবং এরপর পরপরই পুনরায় নিজ হাতে হলুদ রঙে রাঙিয়ে দিল ওর কোমল পৃষ্ঠদেশ। অতঃপর সেভাবেই পেছন থেকে দু হাতে শক্ত করে অরুর কোমর জড়িয়ে ধরে ওর হলুদ লাগানো পৃষ্ঠদেশে নিজের গাল ঘষে দিল পরম আবেশে।
কৃতিকের খরদারের সুচালো অনুভূতি আর ঠোঁটের স্পর্শে আরও এক দফা কাঁপুনি দিয়ে ওঠে অরুর সর্বাঙ্গ। ও আর সহ্য করতে পারল না কৃতিকের এমন এলোমেলো স্পর্শ। অগত্যাই কৃতিকের দুর্বলতার সুযোগ নিয়ে এক ছুটে পালিয়ে গেল কৃতিকের দৃষ্টির অগোচরে। মস্ত বড় আলিশান বাড়িটা আজ 60-এর দশকের নামি দামি রাজপ্রাসাদের মতোই জাঁকজমকপূর্ণ হয়ে সেজে উঠেছে। এটাকে এক ঝলক দেখায় কে বলবে যে এই বাড়িটাই গত কয়েক বছর যাবৎ মানবশূন্য হয়ে দিন পাতিত করেছে। তখন অরু আর অনু ব্যতীত পুরো বাড়িটাই ছিল ভুতুড়ে বাড়ির ন্যায় শুনশান জনমানবহীন। যদিও বা মামিরা আসতো কম বেশি, তবে সেটাও তাদের প্রয়োজনে। তাছাড়া মামিদের আগমন অরু অনুর নিকট সর্বদাই ছিল মোক্ষম আতঙ্কের কারণ। এক কথায় এরা আসার চেয়ে না আসাটাই ছিল বহুল কাম্য। আজ বাড়িতে কোনো আতঙ্ক নেই, চারিদিকে খুশির ফোয়ারা বইছে। প্রত্যয় অনুর গায়ে হলুদের আয়োজনে বাড়িতেই করা হয়েছে, যার ফলস্বরূপ প্রত্যয়দের বাড়ির সবাইও এখানে উপস্থিত। অমিতের আজ ব্যান্ডেজ খোলা হয়েছে, তাই আসতে পারেনি। কাল হয়তো অমিতও আসবে। স্টেজে মন মাতানো গানের তালে একে একে নাচ করছে নাচের দলের মেয়েরা। ভিআইপি অতিথি থেকে শুরু করে সকলের মনোনিবেশ আপাতত স্টেজে আটকে আছে। হাত ভর্তি মেহেদি নিয়ে স্টেজে প্রত্যয়ের পাশেই বসে আছে অনু। চোখের সামনে মজার মজার খাবার, অথচ কিছুই খেতে পারছে না মেয়েটা। ওদিকে সকাল থেকে না খাওয়ার দরুন পেটটাও কেমন গুড়গুড়াচ্ছে ওর। পেটে ক্ষুধা থাকলে সব কিছুই যেমন বিষাদে পরিপূর্ণ, ঠিক তেমনি অনুর কাছেও আপাতত এই নাচ গান হইহুল্লোড় সব কিছু জঘন্য রকমের তেতো লাগছে, বড্ড তেতো। অথচ অরুটা এন্ট্রি সঙ্গে কোমর দুলে সেই যে তখন উধাও হলো, আর খবর নেই। অনু তখন থেকে কেমন হাঁসফাঁস করছে। ওর পাশেই বসেছিল প্রত্যয়। কোম্পানির বিভিন্ন কর্মকর্তা কর্মচারীরা এসে এসে শুভেচ্ছা জানিয়ে যাচ্ছে প্রত্যয়কে, কিন্তু অনুর তাতে কোনো আগ্রহ নেই। ব্যাপারটা বোধগম্য হতেই প্রত্যয় অনুর কানের কাছে মুখ নিয়ে সামান্য নিচু স্বরে প্রশ্ন করল, কি হয়েছে তোমার? তখন থেকে খেয়াল করছি অন্যমনস্ক হয়ে আছো। অনু বরাবরই পরিস্থিতি সামলানো দায়িত্বশীলা বড় মেয়ে। নিজের বিয়েতে অতিথি সকলের খাওয়ার আগেই নিজের খিদে পাওয়ার মতো লজ্জাজনক কথাটা কৌশলে প্রত্যয়ের কাছ থেকে চেপে গেল ও। সামান্য হাসার চেষ্টা করে মুখ ফুটে অস্পষ্ট আওয়াজে বলল, কই কিছু হয়নি তো। কিন্তু প্রত্যয় তো এতটাও বোকা কিংবা দায়িত্ব জ্ঞানহীন ছেলে নয়। অনুকে সে যথেষ্ট ভালোভাবে চেনে। তাই অনু বলা সত্ত্বেও সবার মাঝ থেকে স্টেজ খালি করে অনুকে নিয়ে সরাসরি অন্দর মহলের ভেতরে চলে যায় প্রত্যয়। যাওয়ার আগে নিজের বড় আপুকে ডেকে বলে অনুর রুমে যাতে 1 প্লেট কাচ্চি পাঠিয়ে দেওয়া হয়। একটু পরেই ওরা আসছে, তখন না হয় হলুদ লাগানো যাবে। রুমের ভেতরে প্রবেশ করে অনু ঠোঁট উল্টে বলল, এত মেহমানদের বসিয়ে রেখে আমাদের এভাবে চলে আসা কি ঠিক হলো? প্রত্যয় হাত ধুয়ে এসে পাঞ্জাবির হাতা গুটিয়ে অনুর মুখে পোলাওয়ের লোকমা তুলে দিতে দিতে বলল, যাবো তো, তার আগে খেয়ে নাও, নয়তো তোমার পেটের ঘুরঘুর আওয়াজ আমি একা নয় পুরো কৃতিক কঞ্চুক শুনে ফেলবে। অনু খাবার চিবোতে চিবোতে নরম স্বরে বলল, আপনি কিভাবে বুঝলেন আমার যে খিদে পেয়েছে? প্রত্যয় অনুর চোখে অনিমেষ চেয়ে থেকে বলল, আমি কি বুঝলাম, আমি কিভাবে বুঝলাম সেটা ম্যাটার করে না। ম্যাটার হলো সেই দিন এত করে বোঝানোর পরেও তুমি আমাকে কিছুই শেয়ার করছো না। নিজের ভিতরের কথা ভিতরে আটকে রাখছো। আচ্ছা অনু, একবারও ভেবে দেখেছ আজ রাত পোয়ালে কাল যে আমরা স্বামী স্ত্রী হয়ে যাব, তুমি আমি আমরা হয়ে যাব। আমার সকল ভয় লজ্জা আমি নির্দ্বিধায় হরণ করে নেব। তোমার জীবনের সার্বিক গুরুত্বপূর্ণ বিষয়টি হব আমি। অথচ সেই আমার কাছেই তুমি ইজি হতে পারছো না এখনো। সামান্য খিদে পেয়েছে এই কথাটুকু বলতে দ্বিধাবোধ করছো কেন? অনু প্রত্যয়কে মারানোর চেষ্টা করলো, কিঞ্চিত আদুরে গলায় বলল,
আমি তো ভেবেছি সবার সামনে খিদে পেয়েছে বলাটা ভালো দেখাবে না। এত লোকজন কি কি ভাববে। অনুর বাকি কথা জিহ্বাতেই আটকে রইল। তার আগেই প্রত্যয় কিছুটা শক্ত গলায় বলল, কতবার বলেছি আমার সামনে এত মেচুরিটি, এত দায়িত্ববোধ দেখাতে হবে না। আমি আছি তো তোমাকে সামলানোর জন্য। একটা প্রত্যয় আছে তো তোমাকে নিজের কাঁধে ঠাঁই দেওয়ার জন্য। তবু কেন যে এত ওভার থিঙ্ক করো কে জানে। ওর কথা শুনে ফিক করে হেসে দিল অনু। অতঃপর প্রত্যয়ের গলাটা মেহেদি শুকানো দু হাতে জড়িয়ে ধরে বলে, এত আশকারা দিচ্ছেন, আমি কিন্তু আপনার মাথায় চড়ে বসবো, তখন বুঝবেন বউয়ের কি জ্বালা। অনুর শরীর থেকে মিষ্টি একটা বউ বউ গন্ধ বেরোচ্ছে। প্রত্যয় ভালোভাবে টের পাচ্ছে সেই সুঘ্রাণ। ও প্রথমে অনুর কপালে কপাল ঠেকিয়ে দীর্ঘ নিঃশ্বাসে আস্বাদন করলো অনু মিষ্টি মিষ্টি মেয়েলি সুগন্ধটুকু। তারপর ওর নাকে নাক ঘষে হিসিয়ে বলল, আমি তো চাই তুমি আমাকে জ্বালাও, পোড়াও, জ্বালিয়ে পড়ি একদম নিজের সাথে মিশিয়ে নাও। এত দুধ যে আর ভালো লাগছে না অনু, একটুও ভালো লাগছে না। বাড়ি ভর্তি মানুষ হলেও সেই মানুষের কোনো রূপ আনাগোনা নেই। অনন্ত মহলের চারদিকে সবাই আপাতত স্টেজে ওখানে নাচ গান নিয়েই মেতে আছে। দোতলা করিডোরটা পুরোপুরি নীরব। চারদিক ল্যাভেন্ডার মোমবাতির আলো চিকচিক করছে। সেই সাথে ওয়ালস জসিমের সুবাস বেশি বেড়াচ্ছে। ক্ষণে ক্ষণে প্রবল ভেগে ধেয়ে আসছে বৈশাখী দমকা হাওয়া তালে দুলে উঠেছে সৌন্দর্য বর্ধক লাল, নীল, হলুদ। নেটের ওপর কারো কার্য করা ফিনফিনে পর্দাগুলো। বাইরে থেকে ভেসে আসছে অস্পষ্ট গানের লাইন। নেশা নেশা একই নেশা চোখে, ভুলে থাকতে পারি না তোকে। অচেনা স্বপ্নগুলো তোকে ছুতে চায়। বাড়ি ভর্তি মানুষ হলেও সেই মানুষের কোনো রূপ আনাগোনা নেই অন্দরমহলের চারিদিকে। সবাই আপাতত স্টেজের ওখানে নাচ গান নিয়ে মেতে আছে। দোতলার করিডোরটা পুরোপুরি নীরব। চারিদিকে ল্যাভেন্ডার মোমের আলোয় চিকচিক করছে। সেই সাথে ওয়াইল্ড জেসমিনের সুবাস ভেসে বেড়াচ্ছে। ক্ষণে ক্ষণে প্রবল বেগে ধেয়ে আসছে বৈশাখী দমকা হাওয়ার তালে তালে দুলে উঠছে সৌন্দর্য বর্ধক লাল, নীল, হলুদ নেটের উপর কারুকার্য করা ফিনফিনে পর্দাগুলো। বাইরে থেকে ভেসে আসছে অস্পষ্ট গানের লাইন। আর এদিকে একের পর এক নেটের পর্দার আড়ালে আলগোছে গা ঢাকা দিচ্ছে অরু। কৃতিক যখনই সেই পর্দাটা দ্রুত হাতে সরিয়ে দিচ্ছে, তৎক্ষণাৎ একইভাবে ছুটে গিয়ে অন্য একটা পর্দার আড়ালে ঠাঁই নিচ্ছে অরু। এভাবে করিডোরের এই মাথা ও মাথা করছে ওরা দুজন। একজন চোখের লজ্জা আর মনের সংকোচ আলগোছি লোকতে নিঃশব্দে আড়াল হচ্ছে, তো আরেকজন মনের কামনায় চোখের যাতনায় বারবার তাকে উন্মুক্ত করছে। নীরব রাত, নিস্তব্ধ পদধ্বনি, অথচ দুজনের হৃদ মাঝারে বয়ে যাচ্ছে উত্তাল সমুদ্রাগত তীব্র জলোচ্ছ্বাসিত জোয়ার, যার নাম প্রেম। ওরও পারছে না কৃতিকের সাথে, পারছে না নিজের লজ্জাটুকু আড়াল করে লুকিয়ে থাকতে। বারবার ওকে কাছে টানার পায়তারা করে যাচ্ছে কৃতিক। বেহায়া পুরুষ কৃতিক। আজকে এমন হলো লোকটার, বুঝে উঠতে পারছে না ওরও। ওদিকে সফেদ লেহেঙ্গাটা হলুদে মাখামাখি, সেই সাথে খানিক আগের কৃতিকের অবাধ্য স্পর্শগুলো এখনও জীবন্ত। কি শিহরণ, কি ওথাল পাথাল পাগল পাড়া অনুভূতি। ভাবতে গেলে এখনও শরীরের লোমকূপ দাঁড়িয়ে যাচ্ছে অরুর। কৃতিক যেভাবে ওর পেটে পিঠে হলুদ মেখে দিয়েছে, মনে হচ্ছে গায়ে হলুদটা অনুর নয়, বরং অরুরই। আর কৃতিক হলো একমাত্র ব্যক্তি যে অরুকে হলুদ মাখিয়ে গায়ে হলুদ সম্পন্ন করেছে। আর কারো হলুদ লাগানোর প্রয়োজন নেই ওর বউয়ের শরীরের ভাঁজে। কৃতিকের সাথে লুকোচুরে প্রেমে এবার সত্যিই হাঁপিয়ে উঠেছে অরু। এক পর্যায়ে উপায়ন্তর না পেয়ে 3 তলার সিঁড়ি ধরে দৌড়ে ছাদে উঠে গেল ও। অরুকে এইভাবে দিশেহারা হয়ে ছুটতে দেখে ভ্রম ছুটে গেল কৃতিকের। মাতাল ভাবটা মস্তিষ্ক থেকে সরে যেতেই কৃতিক হাঁক ছেড়ে অরুকে বলল,
আস্তে, সাবধানে বেবি। তুই মুখ চুবড়ে পড়ে গিয়ে ব্যথা পেলে আমি ডিএনএ কাকে দিব বলতো? ছাদের পাঁচিলে 2 হাত রেখে শটান হয়ে দাঁড়িয়ে আছে অ্যালিসা। ওর 2 চোখ দূর আকাশে নিবদ্ধ, যেখানে আলো নেই, চাঁদের দেখা নেই, আছে কেবল এক ফালি কালচে মেঘের ঘন ঘটা। আজকেও বোধহয় সেদিনের মতো দানবীয় ঝড় আসবে ভুবন ভুলে।